আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ মঙ্গলবার, পহেলা অগ্রহায়ণ, ১০ই রবিউসানি, ১৬ই নভেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন বিশ্বসভায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে এবং খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। আজ থেকে শুরু হচ্ছে বস্তিবাসীদের জন্য কোভিড-19 টিকাদান কর্মসূচি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের সময়োপযোগী বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত, বললেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর যানজট নিরসনে নৌরুট পুনরুদ্ধার ও নতুন সড়ক নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপজ্জনক ও কাণ্ডজ্ঞানহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় রাশিয়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবং কলম্বোতে ৪ জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ আজ তাদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। শিরোনাম শুনলেন। করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। ভাইরাস মোকাবেলায় টিকাদান চলছে সব জেলায়। মাস্ক পরুন, হাত ধুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। করোনা মহামারী মোকাবেলায় এগিয়ে আসুন। এবার বিস্তারিত। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি গতকাল ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ আনীত একটি ধন্যবাদ প্রস্তাবের উপর বিশেষ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। সংসদ নেতা বলেন, দুটি বৃহৎ অনুষ্ঠান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই সময়ে জাতির পিতার নামে পুরস্কার প্রবর্তন করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের জনগণের প্রতি যথেষ্ট সম্মানের। আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কো যে ইন্টারন্যাশনাল প্রাইজ অ্যাওয়ার্ড ফর ক্রিয়েটিভ ইকোনমি এই পুরস্কারটা প্রবর্তন করেছে এবং প্রথম পুরস্কারটা পেয়েছে উগান্ডার একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সেখানকার যুবকরা কয়েকজন তারা ওখানকার যারা বেকার জনগোষ্ঠী তাদের কিছু হাতে কলমে শিক্ষা দিয়ে জীবন জীবিকার পথ করে দিচ্ছিল। সেই উগান্ডা কাম্পালার মোটিভ ক্রিয়েশন লিমিটেড তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে একদিন বাংলাদেশের কোন সংস্থা সৃজনশীল অর্থনীতি বিষয়ক ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার পাবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের উদ্যোগের ফলে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদার আসন নিশ্চিত করেছে। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়ে ২০১৭ সালের ৩০ অক্টোবর এই ভাষণকে মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্ট্রারে প্রামাণ্য ঐতিহাসিক হিসেবে অন্তর্ভুক্ত করা এবং ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতির পিতার নামে এই পুরস্কার প্রবর্তনে সহায়তা দেওয়ার জন্য ইউনেস্কো কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইউনেস্কো, তার নির্বাহী বোর্ড, তাদের সকল সদস্য, ইউনেস্কোর মহাপরিচালক এবং সাংস্কৃতিক বিষয়ক সহকারী মহাপরিচালক এবং কনভেনশন সেক্রেটারিয়েটের সকল সদস্য, আমাদের স্থায়ী প্রতিনিধি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্যারিসে আমাদের যে অ্যাম্বাসি, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এটা সফল করার জন্য তারা সকলে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ।
প্রধানমন্ত্রী বলেন, সময় মতো বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশে করোনা মহামারীর সময়ে সৃজনশীল অর্থনীতির অংশ অনলাইন বিক্রয় ও ই কমার্সের হার বেড়েছে। তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে বিনামূল্যে সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া করার মতো বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, করোনা মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, সুযোগ পেলে বাংলাদেশ করোনা টিকা উৎপাদন করতে পারে। জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সরকারে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তরের জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন। পরে সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী এবং শেখ ফজলুল করিম সেলিম আলোচনায় অংশ নেন। এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল 2021 জাতীয় সংসদে পেশ করা হয়। সংসদের বৈঠক আজ বেলা 11টায় আবার বসবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতকাল কিশোরগঞ্জ জেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের উন্নতির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তিনি বলেন, দেশের প্রতিটি খাতে সংস্কারের পাশাপাশি উন্নয়নের নবদিগন্ত সূচনা করেছিলেন বঙ্গবন্ধু। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। 75-এর 15ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ড না ঘটলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারত। তিনি বলেন, করোনা মহামারীর কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে এবং খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত। তিনি গতকাল রাজধানীতে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ এবং তারা নির্বাচনে অংশ নেয় কেবল নির্বাচনকে বিতর্কিত করতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দ্বৈত নীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন, অন্যদিকে বলেন স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের দ্বৈত নীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। তাদের মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে, কিন্তু আন্দোলন দেখে না জনগণ। তারা সবকিছু নিয়ে রাজনীতি করতে চায়, সবকিছুকে বিতর্কিত করাই তাদের টার্গেট। মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপি পালন করছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আজ কড়াইল বস্তিতে টিকা প্রদানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বস্তিবাসীদের টিকা প্রদান কার্যক্রম। তিনি গতকাল রাজধানীর মহাখালীতে ইউএসএআইডির উপহার জরুরি কোভিড-19 টিকা পরিবহনের রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান। দেশের সব মানুষকে টিকার আওতায় আনার জন্য সরকার কাজ করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের 60 থেকে 70% মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। দেশের বৃহৎ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পর বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে চিন্তা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সরকারের যুগোপযোগী প্রণোদনা প্যাকেজসমূহ বাস্তবায়নের ফলে দেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে। গতকাল রাজধানীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে সোর্সিং বাংলাদেশ 2021 ভার্চুয়াল এডিশন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের সুদক্ষ ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে করোনা মহামারী ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। এর আগে বাণিজ্যমন্ত্রী রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে 2021 সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। বিগত 12 বছরে সে লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে।
ফলে বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। সামাজিক গতিশীলতা আসার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড পরিমাণ। বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে মধ্যম আয়ের অর্থনীতিতে উত্তরণের। শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021-এর সাফল্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ শুনুন প্রথম পর্ব। করোনা মহামারীর মধ্যেও 2020-2021 অর্থবছরে দেশে প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। এই অর্থবছরে 2,777 কোটি 77 লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা আগের অর্থবছরের চেয়ে 36.10% বেশি। একদিকে যেমন রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা, পাশাপাশি প্রবাসীদের সঙ্গে দেশে রেমিটেন্সকে আরও বাড়িয়ে নিতে দেশ থেকে রেমিটেন্স যুদ্ধে নেমেছেন লাখ লাখ তরুণ। বিপুল সংখ্যক তরুণ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করছেন বৈদেশিক মুদ্রা। হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে হাইটেক পার্ক ও বিভিন্ন আইটি ইনকিউবেশন সেন্টার ফ্রিল্যান্সার এবং আইটি সেক্টরের উদ্যোক্তাদের জন্য দেশে ব্যাপক সুবিধা প্রদান করছে। ফলে এখন ঘরে বসেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন অনেকেই। নিজের সাফল্যের কথা এভাবেই জানাচ্ছিলেন যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে কাজ করা একজন উদ্যোক্তা। 2010 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করি এবং প্রায় 7 বছরে 80টি প্রজেক্ট কমপ্লিট করি, কিন্তু সেটা আমি একা কাজ করতেছি। তখন আমার আর্নিং হতো প্রায় 60 থেকে 80 ইউএসডি। কিন্তু যখন আমি দেখতে পেলাম যে আমাদের বিএসটিপে হাইটেক কর্তৃপক্ষ এখানে স্পেস দিচ্ছে, তখন আমরা এখানে কম্পিটিশন অ্যাটেন্ড করি এবং তারা আমাদের আইডিয়াটাকে জয়ী হয় এবং তখন আমরা পুরো উদ্যমে কাজ করি এবং যেটা মার্কেট সাইজ ছিল আমাদের যে আইডিয়াটা, সেটা প্রায় $5 ট্রিলিয়ন। সেটা আমরা যে ডিসেম্বরেই আমরা লঞ্চ করতে চলেছি এবং এটা আশা করি সামনের বছর থেকে এটা প্রায় প্রতি মাসে প্রায় 5,000 ইউএসডি ইনকাম করবে বলে আমরা আশা করি। তো যেখানে স্টিভ জবসের মতো অ্যাপেল শুরু করেছে তারা গ্যারেজ থেকে, সেখানে আমরা এখানে শুরু করতে পারছি আইটি পার্ক থেকে। তো এটাই আমার জন্য বড় পাওয়া এবং এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে তিনি আমাদের এরকম একটা পরিবেশ করে দিয়েছেন। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মানব সম্পদ উন্নয়ন, সুলভ মূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান, সরকারের সকল সেবাকে ডিজিটাল করা এবং একটি আইসিটি শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। আমাদের এই প্রযুক্তি শিল্প থেকে রপ্তানি আয় ছিল মাত্র $26 মিলিয়ন। সেটা সরকারের যুগোপযোগী নীতি সহায়তা এবং অন্যান্য সকল ধরনের প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা দেওয়ার ফলে আজকে সেটি $1.3 বিলিয়ন উন্নীত হয়েছে। তার প্রমাণ হচ্ছে এই 6.5 লক্ষ ফ্রিল্যান্সার। তার প্রমাণ আমাদের যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেখানে 48টা কোম্পানিতে প্রায় 1000 ছেলে মেয়ে কাজ করছে। তার প্রমাণ আমাদের রাজশাহী শেখ মুজিব হাইটেক পার্কে আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, যেখানেও প্রায় 20টার মতো স্টার্টআপ কোম্পানিতে প্রায় 450 ছেলে মেয়ে কাজ করছে। 2008 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের জন্য দিন বদলের উপাখ্যান ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন উপস্থাপন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশে সেই স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবতায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার। দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণে বিমান এবং সমুদ্রপথে যোগাযোগ আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গতকাল রাজধানীর অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর গামিনী লক্ষ্মণ পেরিসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও শ্রীলঙ্কার ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফিক মেরিটাইম সায়েন্সের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ অন্বেষণের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন IOAR এর আওতায় সমুদ্রসীমা সংক্রান্ত সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা, সমুদ্র অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং অধিক পরিমাণে সামুদ্রিক সম্পদ আহরণ বিষয়ক চলমান সহযোগিতার কথা উল্লেখ করেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একটি মেধাবী জাতি গঠন করতে আয়োডিনযুক্ত লবণের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীতে আয়োডিনযুক্ত লবণ আইন 2021-এর উপর এক জাতীয় কর্মশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় এই গুরুত্ব আরোপ করেন। শিল্পমন্ত্রী বলেন, সরকার আইনটি চালু করেছে এবং এই আইন বাস্তবায়নের ফলে পরবর্তী প্রজন্ম স্বাস্থ্যবান ও মেধাবী হিসেবে গড়ে উঠবে। অন্যান্যের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সময়ে উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC শহরে যানজট নিরসনে নো রুট পুনরুদ্ধার, নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক ব্যবস্থাপনায় উন্নয়ন সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। DSCC মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গতকাল নগর ভবনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, রাজধানীতে যানজট কমাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং ইউটিউব চ্যানেলে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি লতিফা সামান। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৯২৬ জনে। ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৭,৭০০ নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবার আন্তর্জাতিক সংবাদ। পূর্ণমাত্রায় টিকা গ্রহণকারী বিদেশি পর্যটকদের কমার্শিয়াল ফ্লাইটে দেশে প্রবেশের অনুমতি দিতে শুরু করেছে ভারত। সংক্রমণের হার হ্রাস এবং টিকা গ্রহণকারী কার্যক্রম জোরদারের প্রেক্ষাপটে করোনা ভাইরাস নিষেধাজ্ঞা শিথিলের সর্বশেষ অবস্থায় এই উদ্যোগ নেওয়া হয়। রাশিয়ার বিপজ্জনক ও কাণ্ডজ্ঞানহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, এতে আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্রে অবস্থানরত ক্রু সদস্যরা সংকটে পড়েন। এই পরীক্ষা চালানোর ফলে রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইট ধ্বংস হয়। ধ্বংসাবশেষগুলোর জন্য আইএসএস ক্রুরা প্রচণ্ড ধাক্কা খান। যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘটনায় মহাশূন্যে ১,৫০০র বেশি বর্জ্য কণা এবং হাজার হাজার ধ্বংস টুকরো রাশি ছড়িয়ে পড়ে। এই পরীক্ষার ফলে সবকটি দেশের স্বার্থ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। পোল্যান্ডের সঙ্গে সীমান্তে অভিবাসী সংকট বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের শীর্ষস্থানীয় কূটনীতিক জোসেফ বরেল এই পদক্ষেপের কথা জানিয়ে বলেন, নাজুক পরিস্থিতিতে অভিবাসীরা এক হাইব্রিড যুদ্ধে জড়িয়ে পড়ার সুযোগ নিচ্ছে। বেলারুশ অভিবাসীদের নিরাপত্তা ক্ষুণ্ণ করার জন্য পূর্ব সীমান্তে ঠেলে দিচ্ছে। অবশ্য বেলারুশ তা অস্বীকার করেছে। আবারও দেশের খবর। ২১ পদকপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক হাসান আজিজুল হক গতরাতে রাজশাহীতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। এদিকে ২১ পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও ঔপন্যাসিক অধ্যাপক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, হাসান আজিজুল হক তাঁর সাহিত্য ও উদ্ভাবনী কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কে ব্যাপক বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনার লক্ষ্যে গতকাল রাজধানীতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ কমিশনের ৫ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মুখোমুখি বৈঠকে ২ কো চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলী আল সাইক। উভয় নেতা গতকাল ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন। উভয় পক্ষ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের ৬ষ্ঠ বৈঠক আবুধাবিতে অনুষ্ঠানে সম্মত হন। আগামী অধিবেশনের তারিখ পরে নির্ধারণ করা হবে। খেলার খবর। ফুটবল। আজ শ্রীলঙ্কায় ৪ জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ নিজস্ব তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৯:৩০ এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৪টা রাত ৪টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৯০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা১৪ এবং সূর্য অস্ত যাবে ৫টা১২। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন বিশ্ব সভায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে এবং খুন সন্ত্রাস এবং ষড়যন্ত্র তাদের মজ্জাগত, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। আজ থেকে শুরু হচ্ছে বস্তিবাসীর জন্য কোভিড-19 টিকাদান কর্মসূচি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের সময় উপযোগী বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত, বললেন বাণিজ্যমন্ত্রী। রাজধানী যানজট নিরসনে নৌ রুট পুনরুদ্ধার ও নতুন সড়ক নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপজ্জনক ও কাণ্ডজ্ঞানহীন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় রাশিয়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবং কলম্বোতে 4 জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ আজ তাদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। বাংলাদেশ বেতার সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হল।